আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার সাবেক সিএসি কাজী হাবিবুল আওয়াল গ্রেফতার, কে এম নুরুল হুদাকে হেনস্থাকারী প্রধান আসামি সহ ৩ জনের জামিন। দশ বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়, ঐকমত্য কমিশনের প্রস্তাবে শর্ত সাপেক্ষে রাজি বিএনপি। রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান আলী রিয়াজের। নৈতিকতার প্রশ্ন ওঠায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমিনুল গনিকে সরিয়ে দিল ট্রাইব্যুনাল। মামলা লড়বেন আমির হোসেন। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীব বৈচিত্র্য ধ্বংসের মুখে, ধ্বংসাত্মক প্রভাব থেকে বাঁচতে জীবনধারা পরিবর্তনের তাগিদ প্রধান উপদেষ্টার। এবং পিলখানায় বিডিআর বিদ্রোহের সাথে রাজনৈতিক দলের নেতারাও জড়িত ছিলেন, জানালো স্বাধীন তদন্ত কমিশন। সময় মতো নাম প্রকাশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গ্রেফতার করা হলো সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে। রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। তার কমিশনের অধীনে অনুষ্ঠিত হয় বিগত জাতীয় সংসদ নির্বাচন। 2024 সালের 7 জানুয়ারির ওই বিতর্কিত নির্বাচন পরিচিতি পায় ডামি নির্বাচন হিসেবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাসখানেক পর পদত্যাগ করে কাজী হাবিবুল আওয়াল কমিশন। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ভোটারের উপস্থিতি কম কি বেশি সেগুলো আমি কিছুই জানি না, আমি এসে আমার ভোটটা দিয়ে গেছি, এতটুকুই জানি। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে এমন অভিব্যক্তি প্রকাশ করেন সে সময়ের সিএসি কাজী হাবিবুল আওয়াল। বিএনপি জামাত সহ বেশিরভাগ রাজনৈতিক দলের বয়কটে ওই নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে নিজ দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার নতুন তত্ত্ব উদ্ভাবন করে আওয়ামী লীগ। এজন্য ডামি নির্বাচন হিসেবেও ব্যাপকভাবে সমালোচিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। কাজী হাবিবুল আওয়ালকে আমি ডামি ভোটের রূপকার বলা হলেও নির্বাচন নিয়ে নানা সময়ে অস্বস্তি আর অতৃপ্তির কথা উঠে আসে তার কণ্ঠে। 2014 সালের নির্বাচনে বিএনপি সহ অনেক দলই অংশগ্রহণ করেনি, ফলে সেই নির্বাচনও 2024 সালের অনুরূপ অন্তর্ভুক্তিমূলক তথা ইনক্লুসিভ ছিল না। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের হার নিয়ে বিতর্কের মধ্যে পড়েছিল হাবিবুল আওয়াল কমিশন। ভোটের দিন বেলা 3টা পর্যন্ত 27% ভোট পড়ার কথা বললেও 1 ঘন্টার ব্যবধানে ভোট পড়ার হার বাড়িয়ে 40% দেখায় কমিশন। অবশ্য ভোটের হার ঘোষণার সময় সিএসি কাজী হাবিবুল আওয়াল প্রথমে 28% ভোট পড়ার কথা বলে পরে তা সংশোধন করে 40% কথা বলেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, সেই সহযোগিতাটা আমাদের প্রয়োজন ছিল। সেই সহযোগিতা পেয়েছিলাম বলে এটাকে বলা হয় যে সমন্বিত প্রয়াসের মাধ্যমে নির্বাচনটা দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে। নির্বাচন নিয়ে বারবার রাজনৈতিক সমঝোতার কথা বললেও বরফ গলেনি তার আহ্বানে। শুরু থেকে তার নেতৃত্বে নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করে বিএনপি জামাত। তবে 24-এর নির্বাচনে অংশ নিলে বিএনপি ভালো করতে বলে মনে করতেন তিনি। পুলিশের উপর আমাদের কমান্ড থাকবে, সরকারের উপর আমাদের কমান্ড থাকবে, আমরা সরকারের সাহায্য চাইব, সরকারের সহায়তা চাইব। তার মেয়াদে ভোট ডাকাতির অভিযোগে গাইবান্ধায় সংসদীয় উপনির্বাচন বাতিল নজির তৈরি হলেও আরপিও সংশোধন করে কমিশনের ক্ষমতা খর্বের অভিযোগ উঠে আওয়াল কমিশনের বিরুদ্ধে। মানুষের জীবনটাও কিন্তু চ্যালেঞ্জ, নির্বাচনও একটা চ্যালেঞ্জ। সরকার যদি সহায়তা না করে তাহলে নির্বাচনের পরিণতি খুবই মন্দ হতে পারে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাসখানেক পর মেয়াদের 2.5 বছরের মাথায় পদত্যাগ করে কাজী হাবিবুল আওয়াল কমিশন। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। বুধবার রাজধানীর মগবাজার থেকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করে সাবেক সিএসি হাবিবুল আওয়ালকে। মামলার অভিযোগে যেটা উল্লেখ আছে যে 2024 সালের নির্বাচনে তিনি সকল দল অর্থাৎ বিএনপি সহ অন্যান্য দলের নির্বাচনে অংশগ্রহণ না করা এবং সেক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারায় এবং শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত যে ডামি ক্যান্ডিডেট এবং জাতীয় পার্টি এদের দিয়ে নির্বাচন করা, এমনকি নির্বাচনের দিনে ভোটের পরিসংখ্যান নিয়ে দ্বিচারিতা করা, অর্থাৎ ভোটের পরিসংখ্যানগত যে বিশ্লেষণ সেটাই পরবর্তীতে মিথ্যা বানোয়ার তথ্য দেওয়া এবং তৎপরবর্তী যেটা যে সাংবিধানিক পথে থেকে সংবিধান লঙ্ঘন করে এবং আচরণবিধি লঙ্ঘন করে যে ভোটার যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা,
এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়। প্রহসনে নির্বাচন করার অভিযোগ এনে সাবেক 3 সিএসি সহ 24 জনের বিরুদ্ধে গত রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে হেনস্থার ঘটনায় গ্রেফতার উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ হানিফের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ এই আদেশ দেন। এদিন মামলার আরও 2 আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। তারা হলেন মামলার প্রধান আসামি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাম্মেল হক ঢালি ও উত্তরা পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাইয়ুম। মব জাস্টিসের নামে বিশৃঙ্খলাকারীদের কঠোর হাতে দমন করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, বিএনপি মবের বিপক্ষে, আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার কারো নেই। এদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানে আহত কয়েকজনকে চিকিৎসা সহায়তা প্রদান করতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট আয়োজনের কোনো সুযোগ নেই। বিডিআর বিদ্রোহের নামে 57 জন সেনা কর্মকর্তা হত্যার সাথে জড়িত শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। এ সময় রিজভী আহমেদ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান। যারা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে ইশরাকের নির্বাচনী প্রচারণার সময় কারণ বাজারে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছিল, তারা কারা? এই মব রানী, মাস্টার মাইন্ডের রানী শেখ হাসিনা সেদিন কর্ণপাত করে। সরকার আইন শৃঙ্খলা দেখবে, কোন পার্টির রং দেখবে না। কে ক্ষমতাশালী ব্যক্তি, কে ক্ষমতাশালী নয়, কে ধনী, কে নির্ধন, এটা বিবেচনা করবে না। করবে কে অপরাধ করছে, সেই অপরাধীকে চিহ্নিত করে তাকে আইনের আওতায় বিচার করবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষ এই আইনের শাসনটুকু প্রত্যাশা করে। কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না শর্ত সাপেক্ষে এমন প্রস্তাবে বিএনপি রাজি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলটির শর্ত হচ্ছে, সাংবিধানিক কাউন্সিল এনসিসি বা এমন কোনো কমিটির মাধ্যমে নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস করা যাবে না। ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের দলের এই সিদ্ধান্তের কথা জানান। এদিকে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বৈঠক শেষে জানান, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগে কমিটি গঠন জনগণের চাওয়া অনুযায়ী প্রস্তাব করা হয়েছে। কয়েকটি দল পুরনো ধ্যান ধারণা নিয়ে দেশ পরিচালনা করতে চান অভিযোগ করে তিনি জাতীয় স্বার্থের সব দলকে ঐক্যমত্যে আসার আহ্বান জানান। ফরেন সার্ভিস একাডেমিতে দিনব্যাপী বৈঠকে শেষে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, সাংবিধানিক কাউন্সিল এনসিসি নিয়ে এখনো কোনো ঐক্যমত্যে আসা যায়নি। এনসিসির নাম বদলানো হয়েছে, নতুন নাম সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। এতে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে। আলী রিয়াজ জানান, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি, তবে সংবিধানের 5টি নতুন মূলনীতি নিয়ে অধিকাংশ দল একমত। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো যদি দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। বিদ্যমান সংবিধানের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে 4 মূলনীতি, সেটা অব্যাহত বা অটুট রাখার বিষয়ে কয়েকটি দল মতামত দিয়েছে, সে বিষয়ে কয়েকটি দলের ভিন্ন মত আছে। ফলে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ঐক্যমত্য তৈরি হয়নি। তবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি এবং পক্ষপাতিত্বহীনতা, এই 5টি বিষয়ে উল্লেখ থাকার বিষয়ে অধিকাংশ দলের সমর্থন রয়েছে। তবে ঐক্যমত্য কমিশন এ বিষয়ে আরও সুনির্দিষ্ট প্রস্তাব আগামী সপ্তাহে পেশ করবে।
নৈতিক প্রশ্ন ওঠায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার পরিবর্তে মামলা লড়বেন আইনজীবী আমির হোসেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানির জন্য 2রা জুলাই পরবর্তী দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। মিজান শাহজাহানের রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামির অনুপস্থিতিতে মামলা পরিচালনার জন্য বিবাদী পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়ার রেওয়াজ নেই। তবে বিচারের স্বচ্ছতার স্বার্থে পলাতক শেখ হাসিনার পক্ষে আমিনুল গনি টিটুকে নিয়োগ দেয় রাষ্ট্র। নিয়োগ দেওয়ার পরই বিতর্ক শুরু হয় এই সিনিয়র আইনজীবীকে ঘিরে। 5 আগস্ট শেখ হাসিনার ফাঁসি দাবি করে ফেসবুকে পোস্ট দেন টিটু। এ অবস্থায় শেখ হাসিনার পক্ষে তিনি কিভাবে আইনি লড়াই অবতীর্ণ হবেন এমন সমালোচনা চলতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশেষে তাকে সরিয়ে দিয়ে বিষয়টি নিষ্পত্তি করলেন ট্রাইব্যুনাল। ওটি আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল, আর এটা পেশাগত। আমি আমার দিক থেকে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখি না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জিনিসটা প্রমাণ করবার একটা সুযোগ আমার ছিল। আজকে হিয়ারিংটা হলো, এটা প্রমাণ করবার সুযোগ ছিল যে আমি আইনজীবী হিসেবে কতটা ক্লায়েন্টের স্বার্থ সংরক্ষণ করি। সবকিছু বিবেচনা করলে আমার প্রত্যাহার করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। কিছুটা ফোন আলাপে আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনা ও গাইবান্ধার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় আসামিদের ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়, কিন্তু আসামিরা হাজির হননি। এমিকাস কিউরি AY মশিউজ্জামানের আবেদন মঞ্জুর করে এ মামলার পরবর্তী শুনানির জন্য 2রা জুলাই দিন ঠিক করেন আদালত। অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এনগেজ করেছে এবং এই মামলায় পরবর্তী প্রসিকিউশন এবং স্টেট ডিফেন্স এবং এমিকাস কিউরি 3 জনের পক্ষ থেকে পরবর্তী শুনানি 2 জুলাই 2025। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও শেখ হাসিনা ও গাইবান্ধার অপর অভিযুক্ত শাকিল আলম বুলবুল হাজির না হয় আসামিদের সাজা হবে বলে আশা করছে প্রসিকিউশন। আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হলে আসামিদের 1 বছর কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা হতে পারে। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় দেশের জীববৈচিত্র্য ধ্বংসের মুখে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় তিনি কথা বলেন। প্লাস্টিকের ধ্বংসাত্মক প্রভাব থেকে বাঁচতে জীবনধারা পরিবর্তনের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। পরিবেশ রক্ষায় ওয়ান টাইম প্লাস্টিক বর্জনের আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সম্মানিত সুধীবৃন্দ, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার এই আয়োজন বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানে 31 প্রতিষ্ঠান ও ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। আমি পরিবেশ মেলা, বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, প্লাস্টিকের জন্ম আছে কিন্তু ধ্বংস নেই। এতে নদ নদী জলাশয় নষ্ট হয়ে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। বর্তমানে মাইক্রোপ্লাস্টিক নিয়ে শিশু জন্ম নিচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে। আমাদের দেশেই নদী নালা, খাল বিল, কৃষি জমি, গ্রাম ও নগরের আনাচে কানাচে পলিথিন আর প্লাস্টিকের ছড়াছড়ি। কোনো কোনো নদীর নিচে তলদেশে 7-8 ফুট প্লাস্টিকের আস্তরণ পড়ে গেছে। আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত, এর থেকে মুক্তি নাই। পরিবেশ রক্ষা নিজের নয় বরং সরকারের দায়িত্ব বলে নাগরিকরা এর দায় এড়িয়ে যান বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবেশের দায়িত্ব সরকারের উপরে তুলে দিয়ে নাগরিকরা পায়ের উপর পা তুলে নিজেদেরকে নির্ভর মনে করলে তবে পরিবেশের আর রক্ষা নাই। পরিবেশের প্রথম সবক হচ্ছে আমার পরিবেশ আমাকে রক্ষা করতে হবে, আর কেউ এসে রক্ষা করে দিয়ে যাবে না। পরিবেশ রক্ষায় ওয়ান টাইম প্লাস্টিক বর্জনের আহ্বান জানান তিনি। প্রয়োজনে সপ্তাহে 1 দিন প্লাস্টিক ব্যবহার না করার অভ্যাস গড়ে তোলার পরামর্শ তার। প্লাস্টিক দূষণ কমিয়ে আনার অন্যতম উপায় হলো যতটা সম্ভব এটা বর্জন করা। গোড়াতে যদি আমরা উৎপাদনটাই বন্ধ করতে পারি তাহলে আর বর্জনের প্রশ্ন আমাদের আর থাকে না। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জনে তরুণদের আরও সক্রিয় এবং সব নাগরিককে সচেতনতার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
যারা বয়সের যত তরুণ তারা তত সিরিয়াসলি বিষয়টাকে দেখে। আমরা যারা বয়স্ক হয়ে গেছি আমাদের কোনো গ্রাহ্যই হয়নি। অনুষ্ঠান শেষে একটি সোনালু গাছ লাগিয়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সরকার চেষ্টা করেও দুর্নীতি আর মাদকের বিস্তার বন্ধ করতে পারছে না বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি অভিযোগ করেন, ভারত ও মিয়ানমার থেকে মাদক বাংলাদেশে পাচার হচ্ছে। বিজিবির অনেকেই টাকা খেয়ে তা ছেড়ে দিচ্ছে। এই অপরাধে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। শুধু মাদক পাচারকারী নয়, গডফাদারদেরও ধরার নির্দেশ দেন উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জিনিস আমরা কন্ট্রোলে আনতে পারি নাই, একটা হলো মাদক আর একটা হলো দুর্নীতি। অন্তর্বর্তী সরকারের 10 মাস পর স্বরাষ্ট্র উপদেষ্টার এমন সরল স্বীকারোক্তি। তিনি বলেন, ভারত ও মিয়ানমার থেকে মাদকের চালান আসছে। বিজিবির অনেকেই টাকা খেয়ে তা ছেড়ে দিচ্ছেন, ফলে মাদকের বিস্তার বন্ধ করা যাচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর কেউ কেউ এর সাথে জড়িয়ে পড়ছেন। ইন্ডিয়া যে ছোট ছোট ইন্ডাস্ট্রি করে তুলছে, কটেজ ইন্ডাস্ট্রি, যেই ফেন্সি ডিলটা আমাদের দেশে আসে, ওই ফেন্সি ডিলটা কিন্তু ওরা খায় না। এটা শুধু আমাদের দেশে পাচার করার জন্য কিন্তু এই ফেন্সি ডিলটা ওরা তৈরি করে থাকে। এটা ওরা বললে, আমরা যে সময় বলি সেই সময় ওরা অস্বীকার করে। মিয়ানমার থেকে ওই এলাকা দিয়া কিন্তু ইয়াবা বেশি আসছে। অন্য দেশের একটা যেই বাহিনী হয় তারা কিন্তু পুরা নির্ভর করতেছে এইটার উপরেই। বদি সাপ, হ্যাঁ বদি, এরকম ধরনের অনেক বদি হয়ে গেছে, এখন অনেক বদি হয়ে গেছে। বিজিবি সৈনিকদের অ্যাড্রেস করার সময় সবসময় বলতাম, তোরা যদি একটা এই ছেড়ে দিয়ে কি বলে এই ফেন্সি ডিল হয়তো 100-200 টাকা করে পাচ্ছ, বাট এই ফেন্সি ডিলটা তোমার ছেলে মেয়ে বা তোমার কোনো আত্মীয় স্বজন খাবে, তুমি সেই সময় টের পাইবা যে তুমি কি অন্যায় করছো। মাদক বিরোধী অভিযান জোরদার করার নির্দেশ দেন তিনি। বলেন, বড় বড় চোরাকারবারীদেরও ধরতে হবে। তারা ক্যারি করতেছে, আর যারা আছে কি জানি বলে গডফাদার, তারা কিন্তু আবার ওই হোটেল ইন্টারকনে বয়ে রয়েছে। এটা আবার আমগোর সাথে চা খেয়ে থাকে, এরা আবার দেখুন আমগোর সাথে ঘোরাফেরা করে। আমি এই জন্য বলছি যে এক ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রপার অ্যাকশন নিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে জড়িত করতে পারবে একজন একেবারে উচ্চ পদে এক অফিসারকে আমরা অলরেডি কিন্তু ক্লোজ করছি। মোস্ট প্রবাবলি কিছুদিনের মধ্যে সেই কাশিমপুর অথবা ঢুকে যাবে, কেরানীগঞ্জ এক জায়গায় ঢুকবে, তার জায়গা ওখানে হবে। এদিন ভালো কাজের স্বীকৃতি হিসেবে 32টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে আর্থিক সহায়তা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। পুলিশ বাহিনী পুনর্গঠনের পর আগামীতে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন আইজিপি বাহারুল আলম। সকালে রাজধানীর একটি হোটেলে পুলিশের আধুনিকীকরণ এবং পেশাদারিত্বের উপর সংলাপ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। পুলিশ ক্ষমতার কেন্দ্র হতে চায় না উল্লেখ করে আইজিপি বলেন, আগামীতে তার বাহিনী দেশ ও জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে। সুশাসন প্রতিষ্ঠায় পুলিশ কার্যকর ভূমিকা রাখবে বলেও জানান বাহারুল আলম। Police should be free from political interference and undue process. We remain hopeful that with the collective will and concerted efforts of people, we can reinforce the long-awaited process of meaningful police reform. পিলখানায় বিডিআর বিদ্রোহের সাথে রাজনৈতিক দলের নেতারা জড়িত ছিলেন বলে জানিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। সকালে সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ও ফজলুর রহমান বলেন, সময় মতো তাদের নাম প্রকাশ করা হবে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সত্য উদ্ঘাটনের লক্ষ্যে শেখ হাসিনা সহ 14 জনকে সাক্ষী দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যেসব দেশে আছেন সেখানকার দূতাবাস অথবা অনলাইনে তাদের বক্তব্য দিতে পারবেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। অনেক তথ্য উপাত্ত হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মানুষ মরে গেছে, বিদেশে চলে গেছে। প্রায় 16 বছর আগে পিলখানা সদর দপ্তরে ঘটে যাওয়া বিডিআর হত্যাকাণ্ডের তথ্য উদ্ঘাটনে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে জানিয়ে স্বাধীন তদন্ত কমিশনের সংবাদ সম্মেলনে বলা হয়, ইতোমধ্যে বহু আলামত নষ্ট ও সাক্ষীর মৃত্যু হয়েছে। এরপরও তদন্ত কাজ এগিয়ে যাচ্ছে জানিয়ে কমিশনের সভাপতি বলেন, সাবেক প্রধানমন্ত্রী সহ 14 জনের সাক্ষ্য গ্রহণের চেষ্টা চলছে। 2 জন পালিয়ে থাকা রাজনীতিবিদ তারা ওয়েবসাইটের মাধ্যমে, ইমেলের মাধ্যমে তাদের সাক্ষ্য দিয়েছেন
বাকিগুলো আমরা এম্বাসিতে যদি যেতে পারি তাহলে আমরা সেই যেখানে তারা আছেন সেই এম্বাসির কর্মকর্তাদেরকে অনুরোধ জানাবো, তাদেরকে হয় লিখিত বক্তব্য তাদের আমাদের কাছে উপস্থাপন করুক, কিংবা তাদেরকে অনলাইন করলে আমরা তাদের সঙ্গে কথা বলব। বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ড তদন্তে গঠিত বিগত 2 কমিটি প্রভাবিত ছিল জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, নৃশংস ওই ঘটনার সাথে রাজনৈতিক নেতারা জড়িত ছিলেন। আমাদের আগে 2টা তদন্ত কমিশন তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত এইরকম তথ্য আমরা পেয়েছি, এর বাইরে আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। আপনারা অপেক্ষা করেন, এরপরে তদন্ত যখন ফাইনালি আমরা প্রকাশ করব তখন আপনারা জানতে পারবেন। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে যেসব বিচার সম্পন্ন হয়েছে বা যে মামলা বিচারাধীন রয়েছে, সংবাদ সম্মেলনে এ নিয়ে কোনো মন্তব্য করেনি কমিশন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। এনবিআর-এর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণ করা না হলে আগামী 28 জুন থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা বাদে সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আগারগাঁয়ে এনবিআর ভবনে এক ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দেওয়া হয়। সেই সাথে সারা দেশে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করবে বলেও জানানো হয়। তবে এই আন্দোলনকে সম্পূর্ণ অযৌক্তিক আখ্যা দিয়ে আওয়ামী লীগের সুবিধাভোগী কিছু ব্যবসায়ী ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের। ইয়াসিন রানার আরেকটি রিপোর্ট। এনবিআর বিভক্তি অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের পর থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন করছে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। তাদের আন্দোলনকে সরকারের কাছে ভুলভাবে উপস্থাপনের অভিযোগ করেন তারা। এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে মার্চ টু এনবিআর কর্মসূচিরও ঘোষণা দেয় ঐক্য পরিষদ। দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরের লাগাতার শাটডাউন কর্মসূচি চলবে। সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর পালিত হবে। দাবি মানার আগে অর্থ উপদেষ্টার সাথে আলোচনাও প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। বর্তমানে ধারাবাহিকভাবে যে অচল অবস্থা তৈরি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ব্যতীত আমাদের এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তথা সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী মনে করে আলোচনার কোনো সুযোগ নাই। এ বিষয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, এনবিআর এর আন্দোলন সম্পূর্ণ অযৌক্তিক। এনবিআর তো আমরা রিফর্ম করছি কেন? এনবিআর ভেতরে আপনার অনেক রকম ইস্যু আছে, ডিসক্রিপেন্সি, অ্যাকাউন্টেবিলিটি নাই, ট্রান্সপারেন্সি নাই, তাই না? অতএব এইখানে বেশিরভাগ আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী তারাই কিন্তু বেনিফিট, ভালো যারা লেভেল প্লেইং ফিল্ড তারা কিন্তু ওদের ধারে কাছে যেতে পারতো না। অতএব তাদের ব্যাপার হতো এটা। আমি একটা অনুমান করে বলছি যে এখানে কিছু স্বার্থ আছে, না হলে হঠাৎ করে ওদের ক্যারিয়ার টেরিয়ার নিয়ে এত চটে গেল, অন্য যদি কিছু ইস্যু না থাকে, এটা হলো আমার অনুমান, এটা ব্যবসায়ীদের আমি দোষ দিচ্ছি না। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান না হলে চাকুরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জামাতের নিবন্ধন ফিরিয়ে দিয়ে আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। জানান, অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে। দলীয় সরকারের অধীনে স্থানীয় নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কাও করছে জামাত। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠানের অনুরোধ জানিয়ে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের আহ্বান জানান জামাতের এই নেতা। যুদ্ধবিরতির পর এর সফলতা ও ব্যর্থতা নিয়ে ইরান ইসরায়েলের মধ্যে চলছে বাক বিতণ্ডা। পাল্টে আক্রমণের হুমকিও দিচ্ছে দেশ দুটি। ইসরায়েল আবারও হামলা করলে যে কোনো মুহূর্তে ট্রিগার টানতে প্রস্তুত ইরান। পাল্টা হামলা বন্ধ হলেও ইসরায়েল যুক্তরাষ্ট্র জোট এবং ইরান দুপক্ষই একে নিজেদের জয় দাবি করেছেন। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ইরানের যেসব পারমাণবিক সাইটগুলোতে আমেরিকা হামলা চালিয়েছে তাতে খুব একটা ক্ষতি হয়নি। জাহিদুল আলমের রিপোর্ট।
অবশেষে শান্তির সুবাতাস পেল বিশ্ব। ইরানের সাথে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় এখন শান্ত ইরান ও ইসরায়েলের আকাশ। তবে বাইরে খুব একটা প্রকাশ না হলেও এখনো টালমাটাল ইসরায়েল যুক্তরাষ্ট্র। কেননা ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক সাইট ফার্দো, নাতানজ, ইস্পাহান ধ্বংস হয়েছে এমন দাবি পুরোপুরি সঠিক নয় বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। তবে তাদের এই প্রতিবেদন ত্রুটিপূর্ণ বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া মধ্যপ্রাচ্যে সরাসরি মার্কিন হামলাকে অযৌক্তিক মনে করছে বেশিরভাগ আমেরিকান। একই সাথে ইরানের সাথে সংঘাতকে অমূলক বলে মনে করেন সাধারণ ইসরায়েলিরা। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবারের লড়াইয়ে কৌশলগতভাবে ইরানের এগিয়ে থাকা। ইসরায়েলের প্রতিটি হামলার জবাব দিয়েছে ইরান। একই সাথে আমেরিকার সরাসরি হামলার জবাবে তারা মার্কিন সেনা শিবিরে ক্ষেপণাস্ত্র ছুড়ে হুঁশিয়ারিও দিয়েছে। এতে কাঁপন ধরেছে বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রটির বুকেও। তবে ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার দৈন্যতাও ফুটে উঠেছে। দেশটি হারিয়েছে অন্তত 14 জন বিজ্ঞানী এবং 20 জনের বেশি শীর্ষ সামরিক নেতা। এখনো প্রাণনাশের ঝুঁকিতে রয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ ব্যক্তিরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় শেষ পর্যন্ত হামলা বন্ধে দুদেশ রাজি হলেও আদৌ এই সংঘাতের বিরতি নাকি বড় আঘাতের আগে নিজেদের গুছিয়ে নিতে কালক্ষেপণ। জাহিদুল আলম, এটিএন বাংলা। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে সফল অভিযান চালিয়ে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে খামেনির সরকার। ইরান আবারও প্রমাণ করল তারা বীরের জাতি। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইমানের জোরে তেহরান ইসরায়েল আমেরিকাকে চাপে ফেলতে পেরেছে বলে মনে করেন ইসলামী চিন্তাবিদরা। তাদের মতে পরমাণু অস্ত্রের চেয়ে শক্তিশালী মুসলমানদের ইমানি শক্তির প্রমাণ দেখিয়েছেন খামেনি, যা এবার ধুলোয় মিশিয়ে দিয়েছে ইহুদিদের অহংকার। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। নিঃসন্দেহে মুসলিম বিশ্বের কাছে এখন সবচেয়ে জনপ্রিয় নেতা ইরানের ইতিহাসের প্রভাবশালী ও রহস্যময় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ আলী খামেনি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশধর এই লৌহমানব বয়সের ভারে নুজ্জ হলেও ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে তার দুঃসাহসী নেতৃত্ব প্রশংসা কুড়িয়েছে দুনিয়া জুড়ে। সম্প্রতি ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় ইরানের সমন্বিত চৌকস সামরিক বাহিনীর শীর্ষ কয়েকজন নেতাকে হারিয়েছেন তিনি। কিন্তু এতে বিন্দুমাত্র টলেননি 86 বছর বয়সী এই শিয়া নেতা। সন্ত্রাসী ইহুদিদের খতম করতে আল্লাহর গায়েবী সাহায্যই যথেষ্ট বলে মনে করেন ইরানের অবিসংবাদিত এই নেতা। মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর মুসলিম নেতা খামেনি গত প্রায় 4 দশক ধরে শাসন করে আসছেন ইরানকে। নিজ দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এবং মুসলিমদের উপর ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে এবার জ্বলে উঠেছেন বারুদের মতো। গাজায় ফিলিস্তিনিদের উপর নৃশংসতার পরও নির্বাক বিশ্বকে দেখিয়েছেন ইরানের বীরত্ব। ইহুদিদের স্মরণ করিয়ে দিয়েছেন মুসলমানদের বীরত্ব গাথা অতীত ইতিহাসকে। ইসলামী চিন্তাবিদদের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে এখন বড় ভয় আতঙ্ক খামেনির ইমানি শক্তি। এই জোরেই একদিন ইরান তথা মুসলমানদের বিজয় আসবে বলে তার দাবি। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি তিনি তার ইমানদীপ্ত দৃঢ়তা এবং ইস্পাত কঠিন মনোবলের মধ্য দিয়ে তিনি ইরানি জাতিকে আশ্বাস করেছেন যে যুদ্ধে আমরাই জয়ী হব ইনশাআল্লাহ। সর্বোচ্চ নেতা হিসেবে ইরানের সরকার, বিচার বিভাগ, সামরিক বাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং কুদস ফোর্সের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন খামেনি। তিনি এখন শুধু মধ্যপ্রাচ্যের নন, মুসলিম বিশ্বের লড়াকু নেতা বলে মনে করেন ইসলামী এই চিন্তাবিদ। তিনি বলেছেন, আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না।
শিয়া সুন্নি বিভেদ থাকলেও ইসরায়েলে সফল ক্ষেপণাস্ত্র অভিযান এবং নিজের নেতৃত্বের কৃতিত্ব দেখিয়ে মুসলমানদের কাছে অভিন্ন নেতা হয়ে উঠেছেন অন্যায়ের কাছে মাথা নত না করা খামেনি। ইহুদিদের সঙ্গে কোনো আপোষ বা ক্ষমা নয়, ইসরায়েলের কোনো অপরাধ আমরা বরদাস্ত করি না। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতে প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর ভূমিকায় ক্ষুব্ধ এই নেতা। তাই ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতার বিরুদ্ধে সন্ত্রাসী ইহুদিদের যে কোনো আঘাত মহা বিপদ ডেকে আনতে পারে ইসরায়েল এবং আমেরিকার জন্য। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার নেতৃত্বে নগর ভবনে আন্দোলনকারীদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ নিলে তার পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ইশরাক অভিযোগ করেন, আপিল বিভাগের রায়কে বাস্তবায়ন না করে আদালত অবমাননা করেছে অন্তর্বর্তী সরকার। সংবাদ সম্মেলনে তিনি জানান, অবৈধ মেয়র তাপসের বিরুদ্ধে আদালতের রায় আইনের শাসনে চূড়ান্ত বিজয়ের দলিল হিসেবে শপথ অনুষ্ঠান ছিল সর্বশেষ ধাপ, যা কেবল একটি আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত করা নিরপেক্ষতার আড়ালে লুকিয়ে থাকা অগণতান্ত্রিক শক্তির মুখোশ উন্মোচিত হয়েছে বলে দাবি করেন ইশরাক। গতকাল হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে সুপরিচিত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে মেয়র পদে বসে নগর পরিচালনা করার পরিকল্পনা আমার ছিল না। অবৈধ তাপসের বিরুদ্ধে পাওয়া রায়টি আইনের শাসনের চূড়ান্ত বিজয়ের একটি প্রমাণ হিসেবে রাখার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত করতে গিয়ে শেষ বেলায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে দল নিরপেক্ষ নয় চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গেল 16 বছরের অপশাসনের কারণে দেশের যা ক্ষতি হয়েছে তা বিবেচনায় নিতে হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানান, বছরে শুধু $27 বিলিয়ন খরচ হয় সমুদ্রগামী জাহাজ ভাড়ায়। বাংলাদেশের মালিকানায় $1 বিলিয়ন আসে মাত্র। এটা কেন বাড়ল না? ইকোনমিক রিপোর্টার্স ফোরামে প্রতিযোগিতামূলক সবুজ অর্থনীতিতে অটোমোবাইল খাতের অবদান নিয়ে সেমিনারে শেখ বশির উদ্দিন জানান, এতদিন বিলাসী বিনিয়োগ হয়েছে, অপ্রয়োজনীয় জায়গায় বিনিয়োগ হয়েছে, ঋণ করে প্রকল্পের যৌক্তিক খরচের চেয়ে বহুগুণ খরচ হয়েছে, যা টেকসই নয়। এসব সংস্কারের সত্যিকারের লক্ষ্য ঠিক করে সরকারের নীতির মোড় ঘোরাতে হবে বলে মনে করেন এই নীতি নির্ধারক। এবার খেলার খবর। কলম্বো টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় ভালো করতে পারেনি টস জয়ী বাংলাদেশ। এমনকি কোনো ফিফটিও করতে পারেনি তারা। তবে আলোর স্বল্পতায় আগে ভাগে খেলা বন্ধ হয়ে গেলে অল আউট হয়নি টাইগাররা। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 8 উইকেটে 220 রান। পরাগ আরমানের রিপোর্ট। প্রথম টেস্টের 2 ইনিংসেই দুর্দান্ত খেলেছিলেন বাংলাদেশের ব্যাটাররা। গল থেকে সেই ফর্ম কলম্বোয় আনতে ব্যর্থ হলেন টাইগাররা। তাতে প্রথম সেশনেই 2 উইকেট, দ্বিতীয় তৃতীয় সেশনে 3টি করে উইকেট হারায় সফরকারীরা। তবু প্রথম দিন শেষে কোনো মতে 200 রানের গন্ডি পার হয় বাংলাদেশ। ব্যর্থতার শুরু এনামুল হক বিজয়কে দিয়েই। গল টেস্টের মতোই আস্থার প্রতিদ্বন্দ্বিতে ব্যর্থ তিনি। রানের খাতা খোলার আগেই সাজ করে ফেরেন। সাদমান মমিনুলের জুটিকেও 38 রানের বেশি জমতে দেননি লঙ্কান বোলাররা। 2 উইকেটে 72 রানের পুঁজিতে লাঞ্চ বিরতিতে যায় টাইগাররা। বিরতি থেকে ফিরে আগের ম্যাচের জোড়া সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তর উইকেট তুলে নেন বিশ্ব ফার্নান্ডো। গলের মতে দুর্দান্ত ছিলেন সাদমান ইসলাম, কিন্তু 36 রানেই তাকে থামিয়ে দেন থারিন্দু রত্নায়েকে।
এরপর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। প্রায় 1.5 ঘন্টা পর খেলা শুরু হলে মুশফিক লিটনের ব্যাটে বিপর্যয় কাটানোর চেষ্টা ছিল টাইগারদের। 67 রানের জুটি করে 34 রান করে আউট হন লিটন। মুশফিক 35 আর মিরাজের 31 রানও খুব একটা ভরসা হতে পারেনি টাইগার শিবিরে। শেষ বিকেলে নাইম হাসান ও তাইজুল ইসলামের ব্যাটে 200 রানের গন্ডি পার হয় বাংলাদেশ। তবে টাইগারদের প্রথম ইনিংস দ্বিতীয় দিনে নিয়ে যাওয়ার কৃতিত্ব আলোর স্বল্পতার। দিন শেষে 8 উইকেট হারানো বাংলাদেশের সংগ্রহ 220 রান। তাইজুল 9 এবং ইবাদত 5 রানে অপরাজিত আছেন। পরাগান, এটিএন বাংলা। ওয়ানডে এবং টি-20 ক্রিকেটে ভালো করতে হলে টেস্ট ক্রিকেটে মনোযোগ বাড়াতে হবে বলে জানান বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, ঢাকা কেন্দ্রিক খেলা দেশে ক্রিকেটের উন্নয়নে সুফল বয়ে আনবে না। ক্রিকেটকে দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলে আশা অনুরূপ সাফল্য পাওয়া যাবে। ক্রিকেট বিকেন্দ্রীকরণের কাজই করছে বর্তমান বিসিবি। ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা জানান বিসিবির সভাপতি। পরাগ আরমানের আরেকটি রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট মর্যাদা পাওয়ার 25 বছর পূর্তি পালন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2000 সালের 26 জুন আইসিসির 10ম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। সে বছরের 10 নভেম্বর ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলে লাল সবুজের দল। ক্রিকেটের কুলিন ঘরানায় 25 বছর কাটিয়ে দিল, কাঙ্ক্ষিত উন্নতি হয়নি টাইগারদের। অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল টেস্টে মনোযোগ বাড়ানোর তাগিদ দেন। তিনি জানান, টেস্ট ক্রিকেটে মনোযোগ বাড়ালেই অন্য 2 সংস্করণেও ভালো করবে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট হচ্ছে মেইন ক্রিকেট, আর টেস্ট ক্রিকেটটা যদি আমরা মনোযোগ দেই, টেস্ট ক্রিকেট বলতে বোঝাচ্ছে যে মাল্টি ডে বা 2 দিনের ক্রিকেট, 3 দিনের ক্রিকেট, 4 দিনের ক্রিকেট, এটাই মনোযোগ দিলে আপনি অটোমেটিক্যালি আপনার 50 ওভারের ক্রিকেট এবং টি-20 ক্রিকেটে আপনি ভালো করতে পারবেন। তো এই জায়গাগুলোতে আমি ফোকাস হয়তো কম হয়েছে বা হয়নি, বাট আমি আবারও বলছি যে 25 বছরে আমি আশা করছিলাম হয়তো 25টা এরকম প্রোগ্রাম করব, কিন্তু 25 বছর এসে আমি প্রথম প্রোগ্রাম করছি। ম্যাচ জয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলগুলো বাজবলও খেলে, কিন্তু গল টেস্টে শ্রীলঙ্কাকে পরাস্ত করার সুযোগ পেয়েও ম্যাচ ড্র করার দিকেই মনোযোগী ছিলেন নাজমুল হোসেন শান্তরা। এই মানসিকতা থেকে বের হয়ে আসার তাগিদ দেন বুলবুল। সবকিছুর মূলে আমি মনে করি টেস্ট ক্রিকেটটা স্কিল একটা জায়গায় থাকে, কিন্তু মেইন যে জিনিসটা সেটা টেস্ট ক্রিকেটটা মাথার খেলা। আপনি কতটুকু স্টেবল আছেন, আপনি কতটুকু স্টেবিলিটি নিয়ে চিন্তা, মেন্টাল স্টেটমেন্ট কতটুকু ক্লিয়ার, সেই জায়গাটায় আমাদের মনে হয় কাজ করা উচিত। তাছাড়া ক্রিকেটকে দেশব্যাপী ছড়িয়ে দিতে টেস্ট মর্যাদা পাওয়ার রজত জয়ন্তী অনুষ্ঠানকে কাজে লাগাচ্ছেন বলে জানান বাংলাদেশের অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। পরাগান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। এবার সাবেক সিএসি কাজী হাবিবুল আওয়াল গ্রেফতার। KM নুরুল হুদাকে হেনস্থাকারী প্রধান আসামি সহ 3 জনের জামিন। 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়, ঐকমত্য কমিশনের প্রস্তাবে শর্ত সাপেক্ষে রাজি বিএনপি। রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান আলী রিয়াজের। নৈতিকতার প্রশ্ন ওঠায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমিনুল গনিকে সরিয়ে দিল ট্রাইব্যুনাল। মামলা লড়বেন আমির হোসেন। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে। ধ্বংসাত্মক প্রভাব থেকে বাঁচতে জীবনধারা পরিবর্তনের তাগিদ প্রধান উপদেষ্টার। এবং পিলখানায় বিডিআর বিদ্রোহের সাথে রাজনৈতিক দলের নেতারাও জড়িত ছিলেন, জানালো স্বাধীন তদন্ত কমিশন। সময় মতো নাম প্রকাশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।